এই রাস্তাটা জাস্ট অসাধারণ অসাধারণ, পুরো স্ট্রেট রাস্তাটা। এটা হচ্ছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ও ট্রেনকে ওভারটেক করে দিলাম তো, কি রাস্তা ভাই, কি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো লরিটা পুরো উল্টে গেছে। ঢুকে গেছি বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁও হচ্ছে সিটি, বড় জায়গা, মানে কাঁচা রাস্তা না পাকা আছে। 8:15 বাজে, রাস্তা খুঁজে পাচ্ছি না। যেটা রাস্তা দেখাচ্ছে গুগলে সেটা রোড ক্লোজড বলছে। দাদা আমি ভাবতেই পারিনি এদিকে রাস্তা যেতে পারে। আজকে একটা অ্যাডভেঞ্চারে ভরা, পুরো ফুল অন অ্যাডভেঞ্চার ট্রিপ হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, আজকে 18 তারিখ, 18ই মে। আমরা শিলিগুড়ি থেকে বেরোচ্ছি। এইখানে আমরা ছিলাম ফোনিক্স লজ, কালকে তোমাদের দেখিয়েইছি, মানে আগের ব্লগে দেখিয়েছি। এখন বাজে হচ্ছে 7:52। আমাদের বেরোনোর প্ল্যান ছিল 6:30টার সময়। তো এত লেট হলো, তাই ভাবলাম যে মোটো ব্লগিংয়েই ব্লগটা শুরু করি। বাইরে ওয়েদার দেখতে পাচ্ছ, প্রচুর মুষলধারে বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে শিলিগুড়িতে বৃষ্টি হয়েছে। একদম রেনকোট টেনকোট পরে রেডি হয়ে বেরিয়ে গেছি। এখান থেকে মেন রোড জাস্ট 2-1 মিনিটেরই মামলা। তারপর আমাদের ফুয়েল আপও করতে হবে, কারণ 67 কিলোমিটার মতো আমার রিজার্ভে চলে গেছে। শিলিগুড়িতে ফুয়েল আপ করে আমরা বেরিয়ে যাব অরুণাচলের পথে। আর আজকে আমরা যাব হচ্ছে ভৈরবকুণ্ড, যেটা অবশ্য আসামের মধ্যে পড়ে। আমরা অলমোস্ট আজকে 500 কিলোমিটারের কাছাকাছি জার্নি করব। খুব সিনিক রোডের মধ্যে দিয়ে যাব। আজকে মালবাজার হয়ে যে রাস্তাটা পড়ে, ভৈরবকুণ্ড 2-3 ভাবে যাওয়া যেতে পারে। তো মালবাজারের যে রাস্তাটা সেটা বেশ সিনিক, খুব সুন্দর। অনেকগুলো এরিয়া আমরা দেখতে পারবো, যেরকম বক্সা টাইগার রিজার্ভ, তারপর হাসিমারা, দেন অনেক চা বাগান আমরা দেখতে পাবো। তো আমরা ওই রাস্তাটা দিয়েই যাব। তো চলো আগে ফুয়েল আপটা করি, মেন রোডে উঠি, এনএইচে উঠি, তারপর আরও কথা হচ্ছে। পুরো জার্নি তোমাদের সাথে শেয়ার করব। সিনিক রোড হবে। শিলিগুড়ির এই সেবক রোডে উঠলাম। এখানে একটা ফ্লাইওভারে কাজ চলছে, তাই জন্য রাস্তাটা একটু খারাপ হয়ে আছে, মানে আন্ডার কনস্ট্রাকশন আর কি। এখানে একটা পেট্রোল পাম্প ছিল, ফুয়েল আপ করিয়ে নিলাম। তবে আমি জেনারেলি ফুল ট্যাঙ্ক করাই, আজকে ফুল ট্যাঙ্ক করাইনি। 650 টাকার তেল ভরালাম, 105 টাকা 11 পয়সা করে এখানে পেট্রোলের দাম। ফুল ট্যাঙ্ক করালাম না, তার কারণ আমরা আজকে যাচ্ছি আসামে কিন্তু পেট্রোলের দাম, মানে পেট্রোল ডিজেলের দাম কিন্তু ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশ খানিকটা কম। এখানে একটু টাকা বাঁচাতে পারবো, যখন বাঁচিয়েই নি, সেই জন্য এখানে 650 টাকার তেল ভরালাম, যাতে আমি আসাম বর্ডার ভালো মতোভাবে পৌঁছে যাবো। ওখানে গিয়ে আবার ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো। এটা হচ্ছে সেবক রোড, সেবক ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এবার যাচ্ছি। হোটেল থেকে বেরিয়ে জাস্ট 8 কিলোমিটার এসেই কিন্তু সেবক ফরেস্টের মধ্যে ঢুকে গেলাম। এই রাস্তাটা খুবই সিনিক, খুবই সুন্দর। আর বৃষ্টি কিন্তু এখন ইন্টেন্সিটি আগের থেকে বাড়লো। সকালবেলা তো যা দেখলাম, আমরা 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, তো তখন যা দেখলাম, দেখে তো ভয় হয়ে গেছিলো যে আমরা কি বেরোতে পারবো, তাই ভাবছিলাম। ফাইনালি বৃষ্টিটা একটু কমেছিল, যখন বেরোলাম তার থেকে এখন একটু বৃষ্টিটা বেড়েছে, কিন্তু ঠিক আছে, এরকম বৃষ্টি হলেও চলবে। এবার পাহাড়ের ওপরে গিয়ে কি হবে জানি না। অরুণাচলে তো এমনিই বেশি বৃষ্টি হয়। তো মালবাজার এখান থেকে 44 কিলোমিটার, আমরা মালবাজার হয়েই যাব। হেলমেটের ভাইজার পুরোটাও নামালে আবার ভেপার হয়ে যাচ্ছে, আমার অ্যান্টিফগ আছে তাও হয়ে যাচ্ছে, এত হিউমিড ওয়েদার। দারুণ লাগছে, চারপাশটা পুরো ভিজে গেছে, তো সমস্ত গাছগুলো একদম পুরো গ্রিন হয়ে আছে। গ্রীষ্মকালে এই জায়গাগুলো শুকনো লাগে, এখন কিন্তু অন্যই রকম লাগছে, দারুণ লাগছে। ও কি দারুণ, কি দারুণ! পাহাড়ের এই একটা ঝলক মনে হচ্ছে সমস্ত রোগ, সমস্ত মন খারাপ সব কিছু ঠিক করে দিল। অসাধারণ অসাধারণ। আমি এই জন্য বারবার পাহাড়ে ঘুরে ঘুরে আছি। আমরা কিন্তু সেবক ফরেস্ট ক্রস করে গেলাম। এবার পাহাড়ের এই রাস্তা দিয়ে আমরা একটু উঠে তারপরে আবার রাইট সাইডে যাব। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে ব্রেকফাস্ট করার জন্য। আমরা একটু চা বিস্কুট কেক খেয়েই বেরিয়েছি। চাটা আমরা রুম সার্ভিসে নিয়ে নিয়েছিলাম, আর কালকে রাতে ডিনারটাও আমরা রুম সার্ভিসে নিয়ে নিয়েছিলাম। মোটামুটি ভালোই খাবারটা ছিল এবং দামও ঠিকঠাক ছিল। তো হোটেলটা খারাপ ছিল না, ভালো। তোমরা যদি এইদিকে আসো তো তোমরা থাকতে পারো ফোনিক্স লজ। আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার লোকেশানটা দিয়ে দেবো। ভালো, বেশ মোটামুটি কালকে সস্তায় খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। টোটাল কালকের খাওয়া দাওয়া আজকে সকালে চাটা মিলে 520 টাকা বিল হয়েছিল। আর এখানটা বেশ ভালোই জ্যাম লেগে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সেবক কালীবাড়ির সামনে, আর একটু এগিয়েই আমরা পাবো হচ্ছে করোনেশন ব্রিজ। তিস্তা আমরা ক্রস করব করোনেশন ব্রিজের ওপর দিয়ে, কিন্তু এটা বেশ জ্যাম। সেবকের এই জায়গাটা আমরা ক্রস করব, মানে এই জায়গাটা একটু পাহাড়ে উঠছি, তারপর আমরা ক্রস করে ওই পারে গিয়ে কিন্তু আবার নেমে যাব, তারপর আবার আমরা সমতল দিয়েই যাব। যদি আমরা ফুলবাড়ি হয়ে ওই রাস্তাটা দিয়ে যেতাম তাহলে এই পাহাড়ের এই মজাটা, এই সৌন্দর্যটা কিন্তু মিস করে যেতাম। তো সেই কারণেই কিন্তু আমরা এই রুটটা আজকে চুজ করেছি ভায়া মালবাজার। এসে গেছি আমরা করোনেশন ব্রিজে। ওয়াও,
তিস্তাকে কি লাগছে, অসাধারণ সুন্দর এই করোনেশন ব্রিজ। আটটা 45 বেজে গেছে, আমরা করোনেশন ব্রিজটা এখন ক্রস করছি। দেখলে তোমরা ড্রোন শট, করোনেশন ব্রিজের এখানে একটা ড্রোন শট নিলাম। তো আমার না খুব শখ ছিল, এই ব্রিজটাকে আমি সেই ছোট্টবেলায় দেখেছি, তখন থেকে ভালো লাগে। নিজের ড্রোন কেনার পর কখনো ড্রোন শট নেওয়ার সুযোগ হয়নি। বৃষ্টি পড়া দেখে একটু মনটা খারাপ হয়েছিল যে এবারে হয়তো হবে না। ফাইনালি এখন কিন্তু বৃষ্টি পড়ছে না, একটা সুন্দর ড্রোন শটও পেয়ে গেলাম। বেশ কিছু জায়গায় কিন্তু দেখছি ছোট ছোট পাথর পড়ে আছে, বৃষ্টি হলেই কিন্তু এই ধসের সম্ভাবনাটা তৈরি হয়। একটা জায়গা দেখলাম ওখানে ড্রোন শট নিতে গিয়ে একদম পুরো রাস্তাটা পুরো তিস্তায় মিশে গেছে। তারা ছবিটা তোমাদের দেখাচ্ছি, এটা ড্রোন থেকে নেওয়া ছবি, একদম পুরো ধসে নেমে গেছে। ইস, বাসটা পুরো ভিজিয়ে দিয়ে চলে গেল, পুরো ভিজিয়ে দিয়ে গেল। ইস, পুরো চশমা টশমা সব জলে ভিজে গেছে। কি আর বলবো, ওরও দোষ নেই, আমারও দোষ নেই। এই দেখো পাথর পড়ে, এগুলো কিন্তু ওই বৃষ্টির ফলেই পড়েছে। এই রাস্তাটা জাস্ট অসাধারণ অসাধারণ। ভৈরবকুণ্ড যাওয়ার যে আরেকটা রাস্তা আছে সেটার থেকে এটা 20 কিলোমিটার বেশি, কিন্তু জাস্ট ওর্থ ইট। আর বৃষ্টিটা হয়ে সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে। আমরা যেমন স্নান করলে আমাদের ভালো লাগে, সেরকম বৃষ্টিটা হচ্ছে প্রকৃতির স্নান। ও লাভলি লাভলি, পুরো স্ট্রেট রাস্তাটা। কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জাস্ট জানাও একটু। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মালবাজার এখান থেকে 23 কিলোমিটার, গুয়াহাটি 399 কিলোমিটার। আর দুপাশে আমাদের এই সুন্দর ডুয়ার্সের যে চা বাগান, ও মনটা জাস্ট ভরিয়ে দিল। আজকে শুধু বিউটি বিউটি বিউটি, এই একটাই কথা গোটা ব্লগ জুড়ে দেখতে পাবে। এলেনবাড়ি টি এস্টেট, এটা এখানে এই রাস্তাটায় একটার পর একটা শুধু বড় বড় টি এস্টেট, চা বাগান তোমরা দেখতে পাবে আজকের ভিডিওতে। কারণ আমরা যাচ্ছি পুরো ডুয়ার্সের মধ্যে দিয়ে, আর এই ডুয়ার্সের দার্জিলিংয়ের চাই কিন্তু পৃথিবী বিখ্যাত। অসাধারণ রাস্তাটা, পাশ দিয়ে চলে গেছে হচ্ছে রেল লাইন, আর এই সুন্দর সোজা রাস্তা দিয়ে মালবাজার আর 15 কিলোমিটার বাকি। এখন বাজে 9:03। তো দেখি মালবাজারে যদি কোনো ভালো খাবার জায়গা পেয়ে যায় তো ব্রেকফাস্টটা ভাবছি করে নেব, তাহলে আর বারবার দাঁড়াতে হবে না। এসে পৌঁছেছি এখন মালবাজার, বাজে এখন ঘড়িতে 9:30। তো আমরা এখন মায়ার হোটেলে বসে আছি, ব্রেকফাস্টটা করে নিই। হ্যাঁ, মায়ার হোটেলই বসে আছি, তোমার স্বর্গগত দুজন না, মায়ার হোটেল। তো মায়ের হোটেলে অর্ডার দিয়েছি লুচি তরকারি খাবো, লুচি তরকারি খেয়ে বাকি সুন্দর সিভিক রোডটা ভর পেটে যাবো। কি রাস্তা, কি রাস্তা অসাধারণ, মানে হচ্ছে দাঁড়িয়ে যাই খালি ছবি তুলি, দাঁড়িয়ে যাই খালি ভিডিও করি, আর ভিডিও করে কিছু কথা বলতে পারছি না, মানে শুধু একটাই তো কথা মুখে আসছে, এটা সুন্দর, আর কিছু বলার নেই অ্যাকচুয়ালি। যারা থাকে এখানে কি লাকি না সত্যি। তো চলো খাবারটা খাই, চলেও এসেছে, দেখে তো খুব সুন্দর লাগছে। এখন 10:10 বাজে, আমরা এখন ক্রস করছি চালসা। মালবাজার থেকে 10টার সময় বেরোলাম খেয়ে দিয়ে। ভালো ছিল খাওয়াটা, লুচিগুলো ভালো ছিল, শেষে চাও খেলাম। টোটাল 120 টাকায় ভালো মতো ব্রেকফাস্ট হয়ে গেল। ডেন্সড ফরেস্ট একদম। এটা হচ্ছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে কিন্তু হাতি, ময়ূর এই সমস্ত আছে। বোর্ড দেখতে পেলাম, জানি না চোখে দেখতে পাবো নাকি। বোর্ডে দেখলাম এলিফ্যান্ট ক্রসিং জোন লেখা আছে, তারপর পিকক সাইটিং বলে লেখা ছিল। এটা চাপড়ামারি, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এই জন্য এই রাস্তাটা আমি চুজ করেছি। এটা অসাধারণ সিনিক রোড, এর আগে কখনো যাওয়ার সুযোগ হয়নি, কারণ আমি নর্থ ইস্টে কখনো যাইনি এর আগে। 60-70-এ সুন্দর ক্রুজ করতে করতে, এই ফরেস্ট এনজয় করতে করতে যাবে তোমরা। ব্রিজ ক্রস করছি চাপড়ামারি ওয়াইল্ড লাইফের মধ্যে দিয়েই, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে জলঢাকা নদী। নদীতে কিন্তু প্রচুর স্রোত আছে, কারণ বৃষ্টি হয়েছে। একটু দেখবে না কি অদ্ভুত লোকজন, মানে কি বলার নেই কিছু।
এরকম ফাঁকা রাস্তা, রানিং গাড়ি চলছে, অন্যদিকে মুখ করে ওইদিকে রাস্তা ক্রস করছে, তোমরা দেখতেই পেলে। 50-60-এ গাড়ি চলছে, মানে লোকজনের কমন সেন্সগুলো সত্যিই মানে নেই। এরা ছোটো ছোটো ভুল করবে আর তার জন্য নিজের লাইফও ক্ষতি করবে, অন্যদেরও ক্ষতি করবে। এখানে স্পিড লিমিট 80, বুঝতে পারছো? এই রাস্তা কেউ না দেখে ক্রস করে। চা বাগানের গ্রিনারিটা দেখো, ওয়াও ওয়াও, চোখের জন্য এটা একটা ট্রিট, অসাধারণ। আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই জায়গাটার নাম হচ্ছে লোকসান, এখনই বোর্ডে দেওয়া ছিল, কিন্তু এলে কিন্তু কোনো লোকসান হবে না, এলে লাভই লাভ। যেরকমটা বললাম এক্ষুনি, চোখের জন্য ট্রিট পাবে ভালো। ট্রেন যাচ্ছে, আসামের দিকে ট্রেন যাচ্ছে। কোন ট্রেন একটু দেখে বলো তো? ও, এটা কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ও, ট্রেনকে ওভারটেক করে দিলাম তো। কি রাস্তা ভাই, কি রাস্তা! কোনোদিনও ট্রেনের সাথে এরকমভাবে মানে সম্ভব না, অ্যাকচুয়ালি ট্রাইও করি না। আজকে নর্মালি যাচ্ছি, 100-তে যাচ্ছি, ট্রেন তার মানে 100 থেকে কমে যাচ্ছে। ওয়াও ওয়াও ওয়াও, পুরো পুরো ট্রেনটাকে ওভারটেক করে দিলাম। ওয়াও, আমরা বিন্নাগুড়ি জায়গাটা ক্রস করলাম, আমরা লেফট সাইডে চলে যাবো গুয়াহাটি, কোচবিহার, আলিপুরদুয়ার লেফট সাইডে। এখানে রাস্তাটা দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা ডান দিক যাচ্ছে মানে আবার শিলিগুড়ির দিকে, বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে গুয়াহাটি, আলিপুরদুয়ার এদিকে। এই জায়গাটার নাম বীরপাড়া। এই বীরপাড়ার একটু আগেই দাঁড়িয়েছিলাম, একটা চা বাগান দেখলাম, মানে এখানে বৃষ্টিটা একটু কম পড়ছে, চা বাগান তো প্রচুর দেখলাম, কিন্তু এরপর আর হয়তো বেশি থাকবে না। তো এই জায়গাটায় একটু দাঁড়িয়েছিলাম, বৃষ্টি কম পড়ছে বলে একটা ড্রোন শট নিলাম। তো তোমরা দেখে নাও চা বাগানের ওপরে ড্রোন শটটা কেমন লাগছে। সকাল থেকে বেরিয়ে এই প্রথম একদম শুকনো ওয়েদার পেলাম। এখন বৃষ্টি পুরোপুরি থেমে গেছে, রাস্তাও দেখছো শুকনোই আছে, আকাশেও রোদ দেখা গিয়েছে। খুব মজাদার হচ্ছে রাইডটা। এখন 11:12 বাজে। আমার গ্লাভসটা ওই দাঁড়িয়েছিলাম ড্রোন শট নিতে, ওখানে পড়তে ভুলে গেছি। এখন হঠাৎ মনে পড়ছে, আরে আমি তো স্যাডেল ব্যাগের উপরে রেখেছিলাম। লাকিলি ওই দিনটা বসেছে বলে ওইটা উড়ে যায়নি, নাহলে গ্লাভসটা আজকে হারিয়েই ফেলতাম। আর এমনিতেই রাইনক্সের গ্লাভস ছিল, তো তোমরা দেখেছো হয়তো এর আগে গোটা লাদাখ রাইডে টর্নেডো প্রো যে গ্লাভসটা ছিল, সেটা লাদাখ রাইড থেকে ফিরে এসে আমি তো গুড টেক কেয়ার করি, ও তেল দিয়ে ভালো করে রেখেছিলাম। কয়েকদিন আগে এই রাইডের প্রিপারেশনের জন্য যখন বের করেছি, তখন দেখছি নাকেল গার্ডটা পুরো উঠে চলে গেছে, মানে ভেঙে গেছে। ওয়ারেন্টি ছিল, আমি ওয়ারেন্টি ক্লেম করলাম, তোদেরকে কুরিয়ার করে পাঠাতে হলো। তো সেখানে আবার সব কুরিয়ার যায় না, ব্লু ডার্টে পাঠাতে হলো। 550 টাকা লেগেছে শুধু পাঠানোর জন্য। তো ওরা দেখলো, চেক টেক করে বললো যে ওটা তো রিপেয়ার হবে না, আমরা ক্রেডিট পয়েন্ট দিয়ে দিচ্ছি। তো সেটা দিয়ে আমি আবার যা ইচ্ছা তাই কিনতে পারবো। তো যা ইচ্ছা কিনে আমার লাভ নেই, আমি গ্লাভসই কিনবো। কিন্তু টর্নেডো 3 প্রো এখন আর নেই, টর্নেডো 4 প্রো বাইর করেছে। তো টর্নেডো 4 প্রো আমি কিনবো, কিন্তু ওদের আউট অফ স্টক। আমি লাস্ট 15 দিন ধরে ট্র্যাক করছি, স্টকে নেই। আর আমাকে রাইনক্সের সাইট থেকেই কিনতে হবে, ওদের যে rhinox.com আছে সেটা থেকে। তো কী আর করা যাবে। এই গ্লাভসটা পুরনো একটা গ্লাভস ছিল বিবিজির, ভালো গ্লাভস, বেশি ইউজ করিনি, একটু সাইজ একটু হাতে বড় হয় বলে ইউজ করতাম না। তো রাইনক্সের ফিটিংসটা ভালো ছিল, তো এটাই আমার লাস্ট ভরসা। এটা হারিয়ে গেলে খুব খারাপই হতো। যাক, লাকিলি হারাইনি।
কারণ গ্লাভস ছাড়া খুব রিস্কি হয়ে যায়, কারণ পড়লে কিন্তু প্রথম ইম্প্যাক্টটা কিন্তু হাতেই আসে। তো আমি গ্লাভস ছাড়া কখনোই চালাই না। বৃষ্টি পড়লে কিছু করার থাকে না, তখন অবশ্য একটু খুলে রাখতে হয়। এবার আমরা এন্টার করছি জলদাপাড়া। দেখতে পাচ্ছ লেখা আছে ওয়েলকাম টু জলদাপাড়া। একটু পরে থেকে ডেন্স ফরেস্ট চালু হবে। আবার একটা ট্রেন যাচ্ছে, কি ট্রেন পড়তে পারছি না, অপোজিটে যাচ্ছে, পড়তে পারলাম না, অনেক স্পিডে যাচ্ছে। জলদাপাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি আজকে। এই রাস্তাটাই এইরকম, এই জলদাপাড়া, এরপরে পড়বে বক্সার গেট। এটা ও এখানটা দাঁড়িয়ে ইন্দিলা বলছে ছবি তুলবো, আমি আর দাঁড়াচ্ছি না। তো এখান থেকে দেখিয়ে দিলাম রাস্তা থেকে, কারণ অলরেডি অনেকটাই লেটে চলছি। হ্যাঁ, তুমি এখান থেকে একটা ছবি তুলে নাও। জলদাপাড়া ক্রস করে আমরা এগোচ্ছি ভৈরবকুণ্ডের দিকে। এখন কিন্তু ভালোই রোদ উঠে গেছে, টেম্পারেচারও বাড়ছে আস্তে আস্তে। এখন 33 ডিগ্রি টেম্পারেচার, খুব বেশি না, কিন্তু রেনকোট পরেছিলাম, একদম মানে ভ্যাপসা গরম লাগছিল রোদের মধ্যে। এখন রেনকোটটা খুলে টুলে আবার প্যাক করে নিয়েছি। রেনকোটটা খোলার পর একটু ভালো লাগছে। বৃষ্টি না হলেও ছায়া থাকলে তবু রেনকোট পরে থাকা যায়, রোদের মধ্যে 10 মিনিটও পরে থাকা যায় না রেনকোটটা। তো অনেক ভালো লাগছে, ফ্রি লাগছে। আবার ভালো হাওয়াটা, এই যে শুদ্ধ হাওয়াটা বেশ গায়ে লেগে একটা নতুন এনার্জি পাচ্ছি। জলদাপাড়া ক্রস করে এবার আমরা ঢুকে যাবো হচ্ছে হাসিমারাতে। আর এই নিচ দিয়ে যে নদীটা গেছে, এটা হচ্ছে তোরসা নদী। নদীতে কিন্তু স্রোত আছে, এই বৃষ্টিটা হয়েছে বলে বেশ ভালোই স্রোত আছে। কি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো লরিটা পুরো উল্টে গেছে, পুরো উল্টে গেছে লরিটা, কে জানে। বাঁদিকে যে জঙ্গলটা, এটাই কিন্তু বক্সার টাইগার রিজার্ভ। এখানে কোনো ফেন্সিং দেখছি না, মনে হয় আর একটু ইন্টেরিয়ার পার্টে ফেন্সিং আছে, এটা আউটার সাইড। কিন্তু এটাও কিন্তু সাফারি করা যায় যতদূর জানি। যারা বাঘ টাঘ নিয়ে রিসার্চ করে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করে যাওয়া যায়। এটা বক্সার টাইগার রিজার্ভ, ঘন ডেন্সড ফরেস্ট একদম। দেখো অন ক্যামেরা তোমরা দেখলে আমি কোথায় আছি, দেখো এক্সট্রিম লেফটে। তারপরে ওভারটেকের নেশায় কীরকমভাবে চলছে, মানে ওভারটেকের নেশায় জাস্ট দেখেও না যে সামনে কিছু আছে কি না, মানে জাস্ট কিছু বলার নেই। মানে যেটা যদি নার্ভাস হয়ে যায় কোনো বাইকার, তাহলে একদম সোজা নিচে পড়ে যাবে, আর না হলে সোজা সোজা ঠুকে যাবে, কিছু বলার নেই। মানে কিছু ড্রাইভার এতটাই ফালতু হয়, ওদের জন্য একটা মুখের মানে গালাগালিও খরচ করতে ইচ্ছা করে না। ট্রাকের জ্যাম দেখছি, মানে জ্যাম ঠিক না, ট্রাকগুলো দাঁড়িয়ে আছে এদিকে দুদিকে, প্রচুর ট্রাক। আমি বেশিরভাগ স্টেটেই দেখেছি যে এক স্টেট থেকে অন্য স্টেটে ঢোকার আগে দাঁড়িয়ে থাকে। এখানে হয়তো চেকিং পারমিট এ সমস্ত কিছু ব্যাপার ট্যাপার থাকবে। খুব সম্ভবত আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার কাছেই আছে। ঢুকে গেলাম আসামে। একটা মজার জিনিস দেখলাম, তখন আমরা ওয়েস্ট বেঙ্গলেই আছি, আর বিভিন্ন বোর্ড লাগানো ছিল পেট্রোল পাম্পের, যেরকম নর্মালি রাস্তার পাশে থাকে যে 500 মিটার আগে পেট্রোল পাম্প আছে, 1 কিলোমিটার আগে আছে। ওখানে লেখা আছে 1.2 কিলোমিটার, 1.8 কিলোমিটার, আর তার সাথে নিচে লেখা আছে ইন আসাম। মানে এখানকার লোকাল যারা লোকজন আছে তারা ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গলে তো পেট্রোল ভরায় না। আর এখানে একটা ইন্ডিয়ান অয়েল আছে বড়, আই লাভ আসাম। চলো এই বড় পেট্রোল পাম্পটাতে টুক করে একটু ফুয়েল আপটা করিয়ে নিই। ফুয়েল আপ কমপ্লিট, 1240 টাকায় 12.54 লিটার, 12.5 লিটার তেল ভরালাম, 1240 টাকা। এটাই বড় ব্যাপার, আজকাল তো 100 টাকার ওপরে তেল হয়ে গেছে আমাদের ওখানে। 1200 টাকাতে 12 লিটারও হয় না, এখানে বরং বেশি হলো। 1240 টাকায় 12.54 লিটার, 98 টাকা 11 পয়সা করে ছিল পেট্রোলের প্রাইস। আমরা ঢুকে গেছি বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁও হচ্ছে সিটি, বড় জায়গা, আর খুব সুন্দর জায়গা। রাস্তাগুলো চওড়া চওড়া, মেন হাইওয়েটা, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। মানে পুরো পাহাড়ের রেখাটা দেখছিলাম একটু আগে থেকে, কিন্তু এখন একদম পুরো কাছ থেকে দেখতে পাচ্ছি, একদম পুরো পাহাড়টাই দেখা যাচ্ছে। খুব সুন্দর, ওয়েদারটাও বেশ ভালো। একটু আগে বেশ রোদ ছিল, কিন্তু আবার এখন ছায়া ছায়া হয়ে গেছে। এবার আমাদেরকে খুঁজে বার করতে হবে কোনো একটা রেস্টুরেন্ট, কারণ
বঙ্গাইগাঁওয়ে খাবো বলে সেই যে বেরিয়েছি পেট্রোল পাম্পে ফুয়েল আপ করার পর থেকে খিদেটা তারপরে এতটাই বেশি পেয়ে গেছে, মনে হচ্ছে নাড়ি ভুড়িগুলো পাকিয়ে যাচ্ছে। তো এই বঙ্গাইগাঁওয়ে দেখি কোথায় একটা যে কোনো একটা মোটামুটি ঠিকঠাক দেখতে রেস্টুরেন্টে ঢুকে যাবো, দুপুরের লাঞ্চটা করব। এখন বাজে 2:30, অনেকটাই টেনে চলে এসেছি। মানে অ্যাজ পার গুগলের টাইম আমাদের এখানে 3টায় পৌঁছানোর কথা, 30 মিনিট কমিয়ে দিয়েছি গুগলের টাইমের থেকে। মহিলাটা বের করেছে গুগল খুঁজে খুঁজে হোলি মোলি ধাবা, এই সামনেই দেখাচ্ছে। কোথায় ধাবা, কোথায় ধাবা? ওই হোলি মোলি ধাবা, বাহ নামটা কিন্তু দারুণ, হোলি মোলি। এখানটা টুক করে গাড়িটা গ্যারেজ করব, খোলা আছে তো? ভেতরে রেখে দিই, আগে যা পাবো তাই খাবো, এত খিদে পেয়েছে। আমাদের দুজনের প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই রেস্টুরেন্ট একটা খুঁজে ঢুকে গেছি। ঢুকে গিয়ে অনেক কিছু অর্ডার দিয়ে ফেলেছি। এখানে আছে হচ্ছে চিলি পর্ক, এখানে হচ্ছে চিকেন কষা আর বাটার নান। তাড়াতাড়ি খাই, কারণ পেটে মনে হচ্ছে ছুঁচো না, হাতি দৌড়াচ্ছে। মেনলি নান আর চিকেনটা অর্ডার দিয়েছিলাম, তারপর এই পর্ক ড্রাই নাকি এটা এখানে যে ওয়েটার ছিল সেই সাজেস্ট করলো। আসামে পর্কটা খুব চলে, আমার তো ভালোই লাগে, দেখা যাক ট্রাই করে কেমন হয়, বলছি খেয়ে নিই। এখন বাজে 3:33, সলিড খাওয়া দাওয়া হলো। এই যে নিচে এই ধাবাটাতে আমরা খেলাম, ফ্লাইওভারটার জন্য একটুখানি জাস্ট 50 মিটার হয়তো আমাদেরকে আবার একটু ব্যাকে এসে ইউটার্ন নিতে হলো। ভালো খাওয়া দাওয়া হলো, টেস্ট ভালো ছিল। যদিও বা ফ্যামিলি নিয়ে যারা আসবে, এখানে কিন্তু বারকাম রেস্টুরেন্ট, মানে ধাবা লেখা থাকলেও বারটার আছে, যদিও বা আলাদা সেপারেট ব্যবস্থা আছে বসে খাওয়ার। আমরা যেরকম বাইরেই খেলাম, পুরো ওপেন গ্রাউন্ডের ওপরে ছাতা লাগানো, ভালো লাগলো। ওভারঅল গুড এক্সপিরিয়েন্স। সবচেয়ে বড় কথা খাবার পেয়েছি, এতটাই খিদে পেয়েছিল মাথা কাজ করছিল না। বঙ্গাইগাঁও ক্রস করে এসে একটা টোল প্লাজা দেখতে পাচ্ছি, NH27, এটা NH27, অনেক বড় টোল প্লাজা। বাবা, এখান দিয়ে বেরিয়ে শিলিগুড়ি থেকে বেরিয়ে অলরেডি 304 কিলোমিটার চলে এসেছি। তার মানে আর ওই 195 মতো আমাদের ট্রাভেল করতে হবে। এখান থেকে নলবাড়ি 48 কিলোমিটার আর গুয়াহাটি 120 কিলোমিটার। অনেকে অরুণাচল যাওয়ার সময় গুয়াহাটি যায়, বাট আমার মনে হয় না গুয়াহাটি যাওয়ার খুব একটা লজিক আছে, কারণ শিলিগুড়ি থেকেই যাবে, মেনলি শিলিগুড়ি থেকেই সবাই যায়। দুভাবে অরুণাচলে যাওয়া যায়, একটা হচ্ছে ভৈরবকুণ্ড দিয়ে আর আরেকটা হচ্ছে ভালুকপং দিয়ে। দুটোর মধ্যে যেখানে দিয়ে উঠুক না কেন, গুয়াহাটি যাওয়ার খুব একটা লজিক নেই। যদি কেউ ভৈরবকুণ্ড দিয়ে উঠছে, তাহলে যদি বেশি না যেতে চায়, ভৈরবকুণ্ডে যাওয়া যায়, ভৈরবকুণ্ড 500 কিলোমিটারের কাছাকাছি আরামসে যাওয়া যায়। যদি আরেকটু কম যেতে চাই, তাহলে উদালগুড়ি আছে, উদালগুড়িতে থাকা যেতে পারে। যদি ভালুকপং দিয়ে যাবে, তা ভালুকপং দিয়ে যাওয়ার জন্য তেজপুরে থাকতে পারে, ভালুকপং অনেকটা রাস্তা হয়ে যাবে। কিন্তু বেকার গুয়াহাটিতে গিয়ে গুয়াহাটির সিটি ট্রাফিক ঠেলে একটাই মানে হতে পারে, কেউ যদি কামাখ্যার মন্দির দেখতে যায় তাহলে গুয়াহাটি গেলে লাভ আছে, আদারওয়াইজ গুয়াহাটির যাওয়ার কিন্তু কোনো দরকার পড়ে না। মেনলি গুয়াহাটি লোকে যাই যারা পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করে আসে, বাই ট্রেন বা বাই এয়ার আসে, তাদের কিন্তু গুয়াহাটি হয়েই ঢুকতে হয়। তো সেটা দেখে দেখেই লোকে না ভেবে চিন্তে গুয়াহাটি চলে যায়, এটার কোনো দরকার নেই। তোমরা যদি যাও, তোমরা আরামসে ভালুকপং দিয়ে যেতে পারো অথবা ভৈরবকুণ্ড দিয়ে যেতে পারো। আমরা জিপিএস দেখে এখান থেকে লেফট সাইড নিয়ে নিলাম, এবার এই রাস্তা দিয়ে যাব, এটা লোকাল রাস্তা। একটা তো যাওয়া যায় হাইওয়ে ধরে যাওয়া যায় নলবাড়ির ওপরে ওই রাস্তা দিয়ে, আর এটা লোকাল রাস্তা, এটা একটু শর্ট, আর তার সাথে এটা পুরো ভুটান বর্ডার ধরে ধরে একদম ভুটান বর্ডারের পুরো সাইড দিয়ে এগিয়েছে। এই রাস্তাটা অতটা ডিরেকশন দেওয়া নেই, কিন্তু ম্যাপ আছে, সো ঠিকঠাকভাবে চলে যাবো। তো এটাও একটা বেশ অ্যাডভেঞ্চার হবে যে একটা নতুন রাস্তা দিয়ে যাবো। এই রাস্তাটা আমি দেখিও নি কাউকে যেতে, তো চলো দেখি আমরা এক্সপ্লোর করি। আমরা শর্টকাট নিয়ে চলে তো এলাম এই রাস্তায়। এখন যেটা দেখতে পাচ্ছি, এই রাস্তা কিন্তু পাকা নয়, মানে রাস্তার কাজ চলছে আপাতত, তো কাঁচা রাস্তা। পুরো 100 কিলোমিটার বাকি আছে ভৈরবকুণ্ড এখান থেকে। তো যদি এরপরে পাকা না পাই, তাহলে এই 40-50 স্পিডেই যেতে হবে। পুরো রাস্তা যায়, তারপর তোমাদেরকে বলবো যে তোমরা এই রাস্তা দিয়ে আদেও আসাটা উচিত হবে কি হবে না, আগে নিজেরা এক্সপিরিয়েন্স করি। দাদা, ইয়ে রাস্তা মানে কাঁচা কাঁচা রাস্তা না পাকা আছে? আচ্ছা, আমি বুঝতে পারছি না এখানে আসামে মানে বাংলা বলবো না বাংলায় বেশি বোঝে এখানে,
আবার হিন্দিও চলে, তো বাংলা না হিন্দি এই কনফিউশনে ভুগছি। বললো 5 কিলোমিটার পরে পাকা রাস্তা আছে বলছে। এটা একটা গ্রামের হাট বাজার। রাস্তা খারাপ হতে পারে, সিনারি কিন্তু একঘর। কি সুন্দর দুদিকে ধানের ক্ষেত, তার মধ্যে দিয়ে যাচ্ছি, একটু প্যান্টে কাদা লাগছে, সে ঠিক আছে, ওটা মেনে নেওয়া যাবে। 5-6 কিলোমিটার রাস্তা আমরা অফরোড রাস্তা এক্সপিরিয়েন্স করে আবার এখন পাকা রাস্তা পেয়েছি। ভালো রাস্তা বলা ঠিক না, নর্মাল লোকাল রাস্তা, কিন্তু পাকা রাস্তা। এর আগেরটা ছিল একদম পুরো মাটির রাস্তা, বেশ ভালো লাগলো। গ্রাম ছিল, মাঠ ছিল, আর আমরা মাঝখানে দাঁড়িয়ে একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম, তার কারণ হাঁটুতে প্রচণ্ড ব্যথা করছিল, ওয়েন্দিলেরও করছিল, আর আমার তো সমস্যাই আছে। তো মিনিট 15 একটু ব্রেক নিয়ে আমরা ভালো রাস্তা পেয়ে গেছি। আর এই রাস্তাটা মনে হচ্ছে মেন রোড। ওই 7-8 কিলোমিটার রাস্তা আমাদের একটু কাঁচা রাস্তা দিয়ে এলাম। তো সবটাই এক্সপিরিয়েন্স। কাপেলের ইয়ারি এসেছে অরুণাচলে, শুনেছি নাকি রাস্তা খুব ভালো। তো আরে একটু তো অ্যাডভেঞ্চারও করতে হবে নাকি। উদলাগুড়ি 62 কিলোমিটার। উদালগুড়ি 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 উচ্চারণগুলো অনেক গুড়ি আছে, উচ্চারণগুলো ঠিকমতো করতে পারছি না। আরে কেনা কে চাতে হো? ওই আমাদের মোটামুটি 20 কিলোমিটার মতো বাজে রাস্তা পড়েছে। আমি বলবো এই রাস্তা দিয়ে না আসাই ভালো, তার থেকে NH ধরেই আসবে তোমরা যদি আসো। আমরা এটা এক্সপিরিয়েন্স করলাম, মানে ভুল করে এক্সপিরিয়েন্স করলাম। গুগল দেখিয়েছিল ওই রাস্তাটা। এখন বাজে 6:35, সন্ধে হয়ে গেছে, আলোও চলে গেছে, আর এখন তো বেশি স্পিডেও যাওয়া যাবে না, সেই কারণে এখনও বেশ খানিকটা সময় লাগবে। চলো ব্লগটার সাথে কানেক্টেড থেকো। আজকে কোথায় থাকছি সেই জায়গাটা দেখাবো। ভীষণই সুন্দর জায়গা ভৈরবকুণ্ড, একদম ভুটান বর্ডারের পাশেই আমরা থাকবো, মানে জাস্ট হাত বাড়ালেই ভুটান, এরকম ডিস্টেন্সে। এখন বাজে 7:52, আমরা এসে পৌঁছেছি উদলগুড়ি। এবার আমরা লেফট সাইডে চলে যাবো ভৈরবকুণ্ডের দিকে। এইমাত্রই বৃষ্টি নামলো, আবার রেনকোট পরে নিলাম। উদলগুড়ি এখনও দেখাচ্ছে 19 কিলোমিটার। এইখানে দোকানেও লেখা ছিল উদলগুড়ি, হয়তো এটা মানে এক্সটেন্ডেড পার্ট কিছু হবে, বাট বোর্ডে দেখলাম এখনও 19 কিলোমিটার। আর ভৈরবকুণ্ড হচ্ছে 35 কিলোমিটার। 8:15 বাজে, রাস্তা খুঁজে পাচ্ছি না। যেটা রাস্তা দেখাচ্ছে গুগলে সেটা রোড ক্লোজড বলছে। দাদা দাদা, অ্যাডভেঞ্চার বিগিনস ওয়্যার কাপলের ইয়ারি গোজ, এরকমই ব্যাপার। অ্যাকচুয়ালি রাস্তাটা সোজাই যেতে হতো, মানে গুগল ঠিকই দেখাচ্ছিল, তারপর লেফট যেতে হতো, কিন্তু ওই ব্রিজটা বন্ধ। তো ব্রিজটা যেহেতু বন্ধ, সেই জন্য এখন অনেক ঘুরে যেতে হবে। এবার এই অন্ধকারে এখানে কেউ নেই চারপাশে জিজ্ঞেস করার। একটা লরি আসছিল, জিজ্ঞেস করলাম, খানিকটা তো বুঝিয়ে দিল। এবার জানি না কতটা কি আছে। এখন আপাতত এই বললো যে এই রাস্তাটা ধরে যেতে, তারপর লেফট পড়বে, তারপর ঘুরে যেতে। ভৈরবকুণ্ডে আছে? আচ্ছা আচ্ছা, বাপরে কি রাস্তা, কি রাস্তা, মানে দেখেও যাওয়ার সাহস করছি না। অন্ধকার পুরো, ভয়ানক ভয়ানক। সত্যি সত্যি আমি ভাবতেই পারিনি এদিকে রাস্তা যেতে পারে। মানে বেসিক্যালি ওই যে রেল লাইনটা আমরা পার করলাম, সেইটা আবার এখানে সাবওয়ে দিয়ে ক্রস করলাম, আর এই এত কিছু করতে হলো কারণ ওই রেল ব্রিজটা বন্ধ ছিল বলে। নাহলে স্ট্রেট জাস্ট রেল ব্রিজটা ক্রস করে আমরা বাঁদিকে চলে যেতাম। ও এখান থেকে আর আমাদের 15 কিলোমিটার। মাই গুডনেস, আজকে একটা অ্যাডভেঞ্চারে ভরা, পুরো ফুল অন অ্যাডভেঞ্চার ট্রিপ হয়ে গেল। নর্মাল হাইওয়ে রাইডই হওয়ার কথা ছিল, কিন্তু লাস্টের দিকটা যা হলো, খাওয়া দাওয়ার পর থেকে স্টার্ট হয়ে গেছে সেকেন্ড হাফে ফাটাফাটি। ক্লাইম্যাক্সটা ভালোই ছিল, বিশেষ করে এই জায়গাটা। আশা করি এরপরে আর কোনো টুইস্ট পেতে হবে না।
এনিওয়ে চলো বাকি রাস্তা একটু ভালোভাবে পৌঁছে যাই, হোটেলটা ঢুকে যাই, কারণ 8:24 বেজে গেছে, এবার আমাদের এনার্জিও ফুরিয়ে আসছে। ঘড়িতে সময় এখন 8:43। আমরা এসে পৌঁছেছি ভৈরবকুণ্ডের থাকার জায়গা শিলা হোমস্টে। এই হচ্ছে হোমস্টে। বাইরে থেকে নেক্সট ব্লগে দেখাবো, ভেতর থেকে চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি। এখানটা একটু নামতে হবে। চলে এসেছি আমরা ভৈরবকুণ্ডতে, আর ভৈরবকুণ্ডতে আসার পর আমরা হোমস্টেতে রুমও পেয়ে গেছি। চারপাশের বিউটি ভীষণ সুন্দর, মানে সিনিক বিউটিটা তোমাদের তো এখন দেখাতে পারবো না, দেখাবো তোমাদেরকে নেক্সট ব্লগে। আর চলো তার আগে রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে একটা বিশাল ম্যাসিভ রুম। রুমে খাট দেওয়া রয়েছে, আর জানালাগুলো তো আমার থেকে বড় বড় সাইজের। ফ্যান আছে, যদিও ফ্যান এখন যা টেম্পারেচার লাগবে না, 22-23 ডিগ্রি। আর এদিকে ওয়াশরুমটা ভীষণ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, কোমোড আছে ওখানে। আর এদিকে একটা বড় বেশ বিগ সাইজের মিরর দিয়েছে। এদিকে মিররটা একবার দেখিয়ে দাও। এদিকে একটা বড় বিগ সাইজের মিরর দিয়েছে। আর এখানে জিনিসপত্র রাখার জন্য স্পেসাস বেশ ভালোই রকম জায়গা রয়েছে। আমরা কিন্তু চলে এসেছি একদম ভুটানের বর্ডারের পাশে, মানে পাশেই ভুটান। তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো ভুটানের বর্ডার কিভাবে ক্রস করা হয় সেই জিনিসটা। আর তাছাড়া কিছু স্পেশাল জিনিস তো থাকছেই তোমাদের জন্য নেক্সট ব্লগে। তাই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা অরুণাচল আসবে ভাবছো তাদের মধ্যে এই ব্লগগুলোকে শেয়ার করে দিও, তাহলে আমাদের সাবস্ক্রাইবার ফ্যামিলি অনেক বড় হয়ে যাবে। চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।